এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। আজকে আমরা ফুটবল নিয়ে আলোচনা করব। মুক্ত আবহাওয়া ডিজিটাল মিডিয়ায় আমরা যে খেলাধুলা আলোচনা করি, বিভিন্ন সময় বিভিন্ন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, এমনকি ইনডোর গেম, দাবা থেকে আমরা সব রকম খেলার আমরা চেষ্টা করি। বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে যেমন স্টুডিও আনার চেষ্টা করি, আবার যারা খেলছে বা প্রাক্তন সবাইকে নিয়ে আমরা আলোচনার চেষ্টা করি। আজকে সেরকম আমরা পেয়েছি বর্ধমান শহরের একজন ফুটবল প্রশিক্ষক। সেই জন্য আমরা আজকে ফুটবল নিয়ে আলোচনা করব। আমরা আজকে পেয়েছি বর্ধমান শহরের ফুটবল প্রশিক্ষক গৌতম সরকারকে। গৌতমবাবু নমস্কার। শুভ সন্ধ্যা। হ্যাঁ, গৌতমবাবু, আপনার কাছে তো বর্ধমানের ফুটবল নিয়ে জানবই, কিন্তু বর্ধমানের ফুটবল নিয়ে কিছু জানার আগেই প্রথমে আপনাকে যে প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে, এই যে ISL হলো, ISL-এ মোহনবাগান এবার চ্যাম্পিয়ন হয়েছে বিদেশি কোচ, এবং ISL-এ বেশিরভাগ দলেরই, সম্ভবত সব দলেরও হতে পারে, যে কোচ হচ্ছে বিদেশি। তা এই যে সাফল্য মোহনবাগান পেয়েছে, বিদেশি কোচ এনেছে, ভারতীয় কোচের পক্ষে কি এরকম সম্ভব নয়? ভারতীয় কোচের পক্ষে এটা সম্ভব, এই সাফল্য দেওয়া সম্ভব, কিন্তু সাফল্য পাওয়ার আগে সুযোগ একটা আগে দরকার। সুযোগ না পেলে তো সাফল্য আসবে না। তো আমাদের ইন্ডিয়ানদের ইংরেজরা আমাদের শাসন করে গেছে, তো আমাদের সেই রক্তে ঢুকে আছে যে আমরা বিদেশির দিকে আমরা ওই জন্য তাকিয়ে থাকি সবসময়। আমরা সবসময় দেশীয় দিকে তাকাতে পারি না। এটা আমাদের সেই ইংরেজ আমল থেকে, ইংরেজদের শাসন ব্যবস্থায় আমাদের রক্তে ঢুকে আছে। এইখান থেকে আমরা বেরোতে পারছি না। আমাদের এখান থেকে যেদিনকে বেরোবো, যেদিনকে ইন্ডিয়ার কোচেদের দেবে, 2-3 বছর লাগবে, তারপরে দেখবেন ইন্ডিয়ান কোচেরাই সাকসেস দিয়ে দেবে। না, এমনটা কি মানে হতে পারে যে বিদেশি কোচ যারা আসছে তারা, তাদের প্রোফাইলগুলো অনেক বড়, তারা বড় বড় ক্লাবের না খেলেও বড় বড় ক্লাবের সংস্পর্শে তারা ছিল, নামকরা ক্লাবের, তারা যে সবাই সেই নামকরা ক্লাবে খেলেছে বা সেই নামকরা ক্লাবের প্রশিক্ষক ছিল, সেরকম না হলেও হয়তো নামকরা কোনো ক্লাবের সহকারী প্রশিক্ষক ছিল। কিন্তু ISL-এ যে বিদেশি খেলোয়াড়রা আসে, তারা ওই প্রোফাইল দেখে তাদের কিছু মানে, তাদের কথা মেনে চলে। কিন্তু ভারতীয় কোচদের কি ওই বিদেশি খেলোয়াড়রা যারা বিভিন্ন জায়গায় খেলে এসছে, পেশাদার কোচ, তারা কি ভারতীয় কোচদের অতটা মানবে, তাদের কথা শুনবে? এরকম কি কোনো ইয়ে হয়? ইন্ডিয়ান ক্লাবের সাফল্য বলতে গেলে আসিয়ান কাপ, ইস্টবেঙ্গল জিতেছিল আসিয়ান কাপ। তখন ছিল মাইক ওকোড়ো, তখন ছিল মুসা, ডগলাস, এরা কিন্তু খুব টপ লেভেলের প্লেয়ার। তাদেরকে হ্যান্ডেল করেছিল সুভাষ ভৌমিক। তাহলে এর থেকে গিয়ে প্রমাণ হয় না ওই লেভেলের প্লেয়ার কিন্তু বিদেশি এখন নেই, ISL-এও নেই। মাইক ওকোড়ো, ডগলাস, মুসা, এই স্ট্যান্ডার্ডের প্লেয়ার কিন্তু ISL-এ নেই, প্রথম 2 বছর ছাড়া। তা সেইটা তো প্রমাণ হয়েছে যে সুভাষ ভৌমিক ওদেরকে দিয়ে ট্যাকেল করে আসিয়ানা কাপ জিতেছে, এবং সেটা বিদেশির মাঠে। তাহলে দেশের মাঠে কেন হবে না? আমরা তো প্রমাণ পেয়েছি যে ইন্ডিয়ান কোচেরা পারে, কিন্তু আমাদের ওই টার্ন যে আমরা বিদেশি কোচ নিয়ে আসবো। বিদেশি কোচ আনতে গিয়ে তো মানে ভারতীয়, আমাদের দেশের কোচ দেশের মাটিতে থাকবে, এখানে তাকে ঘন ঘন ফ্লাইটে তার বাড়ি যেতে হবে না, ছুটিতে যেতে হবে না।
বিদেশি কোচের তো খরচাও বেশি পড়ে যাচ্ছে, টাকাও তাদের জন্য খরচা ব্যয় বেশি করতে হচ্ছে, বিদেশি ফিজিও, বিদেশি কোচ, এবং বিদেশি কোচ যখনই আসছে সঙ্গে কি তার যে সাপোর্টিং স্টাফ সেটাও কিন্তু সে তার সঙ্গে নিয়ে আসছে, টোটাল খরচার তফাৎ অনেক হয়ে যাচ্ছে, তাও সেই বিদেশি কোচ। এর কি আপনার মনে হয় পরিবর্তন আসবে? পরিবর্তন আসবে কি না বলা মুশকিল আছে, কিন্তু পরিবর্তন প্রয়োজন। কেননা জাপানকে আমাদের মডেল করা উচিত। জাপান সবসময় দেশীয় কোচ, তারা ওয়ার্ল্ড কাপ ফাইনাল রাউন্ডে ফার্স্ট টিম এবছর যারা খেলবে আগামী বিশ্বকাপে। তো সেই মডেলটা কিন্তু আমরা ফলো করতে পারছি না। আমাদের ইন্ডিয়ান ফুটবলে উন্নতি করতে গেলে জাপান মডেল, এমনকি আমাদের ভারতের যে মূল টিম সেখানেও বিদেশি কোচ। আমাদের আমরা যে সোনা পেয়েছিলাম এশিয়াডে, তখন কি বিদেশি কোচ ছিল? না, তখন তো রহিম স্যার ছিল। ছিল। তো আমরা এগুলো থেকে শিক্ষা নিচ্ছি না, তো আমরা এগুলো থেকে শিক্ষা নিচ্ছি না, বা শিক্ষা নিয়েও কিন্তু আমরা ওটাকে ধরছি না। এটা একটা অর্থনৈতিক ব্যাপারও আছে, যেটা প্রকাশ্যে বলা যায় না। সেই জন্য বিদেশি কোচ আনা। বিদেশি কোচ হলে কি প্রচারটা বেশি পাওয়া যায়? প্রচারটা না, আমি যেটা বলছি অর্থনৈতিক একটা ব্যাপার আছে, যে বিদেশি কোচ আনলে অর্থনৈতিক একটা ব্যাপার আছে, কিন্তু সেইটা কিন্তু দেখতে হবে। কারণ আমরা কিন্তু ভারতবর্ষে বেশ কিছুটা করাপ্টেড, আমরা সেইখানটা কিন্তু আমাদের মেরে দিচ্ছে বিদেশি কোচ আনার পক্ষে। কিছু কিছু গোলকিপার কোচ আছে আইএসএল টিমে যারা বল মারতে পারে না, 60-এর ওপরে বয়স, 65-র উপরে বয়স, গোলকিপার কোচ, এমনি টেকনিক্যাল ডিরেক্টর কোচ হোক যে হ্যাঁ তারা বসে তারা আইডিয়া দিয়ে করে দিল, কিন্তু গোলকিপার কোচকে তো বল মারতে হবে। তো সেইখানেও বিদেশি এজ কত, 62, 65, তারা এসে কী করছে না, শুধু হাত দিয়ে বল ছুড়ে দিচ্ছে। এর মধ্যে আপনি একটা অন্যরকম ইঙ্গিত দিতে চাইছেন। যাই হোক, এর পরের প্রশ্নে আপনি এই আইএসএল ধরেই আপনাকে করি। এই যে বিদেশি খেলোয়াড় এত আসছে, ভারতীয় খেলোয়াড়রা তাদের সঙ্গে খেলছে, তাদের সঙ্গে মিশছে এবং ধারাবাহিকভাবে খেলছে, এতে কি ভারতীয় ফুটবলের কিছু উন্নতি হচ্ছে? ভারতীয় ফুটবলের উন্নতিটা হতো, আইএসএলটা শুরু করেছিল ভালো, প্রথম 2 বছর যেসব প্লেয়ার এসেছিলো, যেসব স্ট্যান্ডার্ড এসেছিলো, সেইখান থেকে বাজেট কমিয়ে দিয়ে আইএসএল হচ্ছে এখন লস টুর্নামেন্ট, কোনো প্রফিট নেই, কোনো ফ্র্যাঞ্চাইজির কোনো প্রফিট নেই। তাহলে ওরা বাজেটটা কমিয়ে দিয়েছে, প্লেয়ার বিলো গ্রেড চলে এসছে, তো বিলো গ্রেডের কাছ থেকে ইন্ডিয়ান প্লেয়াররা কী শিখবে? যদি প্রথম 2 বছর যে বিদেশি এসছিল সেই বিদেশি যদি আনতে পারতো ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু ভারতীয় ফুটবল এগোতো। আইএসএল ভারতীয় ফুটবল এগোবে কোথায়? ওই যে বিদেশি কোচ নিয়ে আসছে, তারা তো সাব স্ট্যান্ডার্ড। একটা স্পেন থেকে একটা কোচ ইন্ডিয়াতে কোচিং করতে আসছে কী জন্য? আজকে স্পেনের থেকে যে বেশি পয়সা ইন্ডিয়াতে পাচ্ছে সেটা তো না, তারা স্পেনে জায়গা পাচ্ছে না বলে ইন্ডিয়াতে চলে আসছে। তা আসবে কেন? সবারই চাহিদা আছে, অর্থনৈতিক চাহিদা, এখানে পেয়ে যাচ্ছে, করছে বিলো স্ট্যান্ডার্ড কোচ। আইএসএলে হওয়ায় একটা ফুটবলাররা, বিদেশি ফুটবলাররা যেমন অনেক টাকা পাচ্ছে, ভারতীয় ফুটবলাররাও কিন্তু টাকা ভালো পাচ্ছে, ভালো রকম অ্যামাউন্ট, আগের তুলনায় অন্তত বেশি পাচ্ছে। একটা পেশাদারি পরিবেশ এসছে, যে ফুটবল খেলে আইএসএলে কোনো টিমে গেলেও একটা ভালো টাকা পাওয়া যায়। এটা কি ফুটবলারদের আগামী দিনে ফুটবলার তৈরি হওয়ার পক্ষে একটা ভালো বার্তা? যে ব্যক্তিগতভাবে টাকা পাচ্ছে সে ব্যক্তিগতভাবে লাভ হচ্ছে, কিন্তু ফুটবলের কোনো লাভ হচ্ছে না। কেননা যে গ্রাসরুট লেভেলে যেগুলো খেলা হয়, যেগুলো আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, সেখানে কোনো পয়সা নেই, সেখানে ঠিক মতন পরিচর্যা নেই, সেখানে ভালো কোচ নেই, ভালো টিফিন, সেখানে ভালো মানে খেলা হচ্ছে দুপুরবেলায়, সন্ধ্যেবেলা খেলা উচিত। যেমন আইএসএল হচ্ছে 7:30 থেকে, আর বাচ্চাদের খেলা হচ্ছে দুপুর 2টো থেকে। তো কী করে আমরা গ্রাসরুট থেকে প্লেয়ার তুলবো? আমাদের গাছের ওপরে তো জল দিয়ে লাভ নেই, মাটির তলায় জল দিতে হবে। কিন্তু এই জিনিসটা তো থাকছে, আগে যেমন ছিল যে ভালো খেললে ভালো চাকরি পাওয়া যাবে। এখন চাকরির জায়গাটা একটু সংকুচিত হয়ে গেছে, যদিও এখনও ভালো খেললে ভালো চাকরি পাওয়া যায় কিছু কিছু ডিপার্টমেন্টে, কিন্তু খেললে একটা জায়গায় পৌঁছলে অন্তত অর্থ আসবে, এই লক্ষ্যটা তো এখন একটা পাওয়া যাচ্ছে, যেটা আগে মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মোহামেডানে আমরা যখন খেলা দেখেছি তখন টাকা পয়সা পাওয়া যেত না, পেশাদারিত্ব আসেনি, তারা ভালোবেসে খেলতো। এখন তো সেইভাবে সংসার চলবে না মানুষের, তা এখন একটা টাকার ক্ষেত্রে কিন্তু আইএসএলের একটা
টুর্নামেন্টের একটা জায়গা তৈরি হয়েছে, যেখানে গেলে অন্তত কোনো টিমের নামটা লেখাতে পারলে একটা ভালো টাকা পাওয়া যাবে। এইটা কি অন্তত একটা লক্ষ্য ফুটবলারদের যে ওই জায়গায় যেতে পারলে একটা টাকা পাওয়া যাবে কিছু? এখন এখানে টোটাল ইন্ডিয়ান ফুটবল চলছে এজেন্টের উপরে। এখানে কোচ কর্মকর্তাদের কিচ্ছু করার নেই। এজেন্ট প্লেয়ার এনে দেবে, এজেন্ট যা এনে দেবে সেটাকেই আপনাকে তৈরি করে মাঠে দিতে হবে। এজেন্টের বাইরে বেরোতে পারছে না। ওই যে একটা আপনাকে কথা বললো যে অর্থনৈতিক ইঙ্গিত আমি আপনাকে একটা দিয়েছি, যে এখানে একটা অর্থনৈতিক ম্যাল প্র্যাকটিস একটা আছে, যেটাতে ভালো প্লেয়াররা যদি এজেন্ট যদি না ধরতে পারে, যে কমিশনের ব্যাপার আছে, সেগুলোকে যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে ভালো প্লেয়ার তাহলে উপরে উঠবে না। এখন আপনি এজেন্ট একটা ধরুন একটা আমি কমা জিনিস নিয়ে এসে ক্লাবকে বেশি দামে বিক্রি করে দিচ্ছে, কেন সে এখানে কমিশন পাচ্ছে, তো সেইভাবে তো প্লেয়ার ডেভেলপমেন্ট করবে না। ভালো স্কাউটিং কোথায়? স্কাউটিং যারা এজেন্ট তাদের কিন্তু ভালো স্কাউট হতে হবে। তো ভালো স্কাউট অ্যান্ড এজেন্ট একসাথে পাওয়া যাচ্ছে না, তার জন্য ভারতীয় ফুটবল এগোচ্ছে না। আমরা 70 দশকে 80 দশকে এরকম দেখেছি যে কলকাতার মাঠে যে খেলোয়াড়রা ছিল, ভারতীয় দলে ভারত জিতবে কি জিতবে না, ভালো খেলবে কি খেলবে না, এটা নির্ভর করতো কলকাতার যে প্লেয়াররা 7 জন 8 জন করে 9 জন 7 জন 6 জন তারা ভারতীয় দলে খেলতো। তারা যদি ভালো খেলতো তাহলে ভারতীয় দল ভালো খেলবে। এই জিনিসটা যদি আবার ফিরিয়ে আনতে হয়, জেলা স্তরে কী করতে হবে? জেলা স্তরে তো কোনো খেলাই নেই। আপনি তো দেখেছেন যে বর্ধমানে কোনো জেলা স্তরের খেলা হচ্ছে বিগত ক বছর ধরে হচ্ছে না। আপনি শুধু আমাদের এই জায়গাটা দেখুন, জেলা স্তরে তো কোনো খেলাই নেই। যেটা আন্ডার 17 খেলা হচ্ছে, ধরুন সাব ডিভিশন খেলা হচ্ছে, সেখানে ওই 2টো টিমের মধ্যে 3টে টিমের মধ্যে খেলা হলো, ব্যাস হয়ে গেল। তো জেলা স্তরে তো খেলাই নেই। আগে জেলা স্তরে খেলা দেখতে প্রচুর খেলা, প্রচুর টুর্নামেন্ট। আমাদের বর্ধমানে দেখুন না তুমি, আপনি বনবিহারি, তারপরে লিগ, তারপরে সুবোধ কাপ, বনবিহারি সব উঠে গেল। ডিস্ট্রিক্টের খেলা আমাদের এখানে অর্গানাইজিং হয় না, ডিস্ট্রিক্টের খেলা এখানে আসে না। শুধু একমাত্র ওই সুপার ডিভিশনের 5টা 6টা 7টা ক্লাব খেলবে, 4-5টা ম্যাচ হলো, খেলা বন্ধ। তো প্লেয়ার উঠবে কোথা থেকে? সব জেলাতেই তাই অবস্থা। আমি একটা রিসেন্টলি আমি নর্থ 24 পরগনার একটু ঝামেলা বেশ কিছুদিন ধরে, ওদের ওখানে লিগ বন্ধ আছে। নবাব ভট্টাচার্য বলে যে উনি এখনকার সেক্রেটারি হয়েছেন, তো ওনার সাথে আমার এই 3 দিন আগে কথা হচ্ছিল। তো উনিও একই কথা বলছেন যে কাজ কেউ করতে দেবে না, কিন্তু কাজ তো এর মধ্যে থেকে করতে হবে, নাহলে তো ফুটবল বন্ধ হয়ে যাবে। তো কাজ করতে গেলে যে লোক, আমাদের বাংলার এমন অবস্থা হচ্ছে, যে লোক কাজ করতে যাচ্ছে তাকেই বাধা দিয়ে দিচ্ছে। তো কাজ কোথায়? আজকে বর্ধমান ডিস্ট্রিক্টে কাজ কোথায়? আজকে বর্ধমান ডিস্ট্রিক্টে বাইরের ছেলে খেলবে 6টা, আগে ছিল 7টা, এবার হচ্ছে 6টা। কিন্তু হোয়ারাস দেখুন আপনি যে পশ্চিম বর্ধমান এবছর থেকে বাইরের ছেলে খেলা পুরো বন্ধ করে দিয়েছে। মানে দুর্গাপুর ওরা পুরো বন্ধ, শুধু নিজেদের জন্য খেলতে হবে। তাহলে ওরা দেখবেন এর রেজাল্ট 2 বছর পরে পেয়ে যাবে। আজকে দুর্গাপুর, আসানসোল আন্ডার 30। কিন্তু এটাও তো মানতে হবে আপনাকে যে ভালো প্লেয়ার যদি 5 জন আসে, তার সঙ্গে স্থানীয় প্লেয়াররা যদি খেলে, তার খেলাটা খুলবে। আমি বলছি কি, আপনি তো সংখ্যাটাকে তো তাহলে আমাদের ঘরের ছেলেদের বেশি থাকতে হবে। হ্যাঁ, তো এখানে তো বাইরের ছেলে বেশি। বাইরের ছেলে আগে ছিল 7টা, এখন হচ্ছে 6টা। তো বাইরের ছেলে মেজরিটি। তো ওদের কাছ থেকে আমাদের কম ছেলে দিয়ে কি করে আমরা উন্নতি করব? বাইরের ছেলে 2টো বা 3টে করুক। ওই পশ্চিম বর্ধমান কী করেছে, যে পুরো একদম নিজেদের ঘরের ছেলে, যে তাতে আমরা 2 বছর পরে 3 বছর পরে রেজাল্ট পাবো। ওদের সাথে আমার কথা হচ্ছিল না, আপনারা ঠিকই করেছেন। না, দুর্গাপুরে আমি দেখেছি, দুর্গাপুরের যে লিগের খেলাগুলো, যেহেতু ওদের অনেকগুলো মাঠ আছে, লিগের খেলাগুলো মানে অনেক আগারম্য হয় এবং লিগের খেলাগুলো ঠিক মতো শেষ হয়। আমাদের এখানে বর্ধমানে যেমন লিগের ফুটবল লিগটা অনেক দেরি করে শুরু হয় এবং সেটা চলে যায় দুর্গাপুজো পর্যন্ত। আমি খবরের কাগজে যখন ফুটবল দুর্গাপুরের বলে 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 1st ডিভিশন, এই খেলাগুলো অনেক আগে থেকে শুরু হয়ে যায় এবং অনেকগুলো, এটা ওদের একটা সুবিধা আছে যে ওদের অনেকগুলো মাঠ আছে। তা আমাদের বর্ধমানের উন্নতি করার ক্ষেত্রে আপনার মনে অন্তরায় কোথায় তো হচ্ছে? অন্তরায় যেটা আপনি কিছুটা বললেন, অন্তরায় হচ্ছে, প্রথম কথাটাই হচ্ছে যে কোনো জিনিসের আগে প্ল্যানিং। যারা প্ল্যানিং করবে তাদের জ্ঞান কতটা আছে, তার ইচ্ছে কতটা আছে, এগুলো কাজ করে।
তারপরে যোগ্যতা কতটা আছে সেটা কাজ করে। আপনি বর্ধমানে ফুটবল যারা চালাচ্ছে, আমি কোনো কন্ট্রোভার্সি যেতে চাইছি না, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, বর্ধমানের যারা নামী প্লেয়ার তারা কোনো অ্যাডভাইজারি কমিটিতে নেই, কেউ নেই। যারা বাইরে খেলেছে 5 বছর 10 বছর 15 বছর, বর্ধমানে অনেক ছেলে আছে, তাদের নিয়ে এসে একটা অ্যাডভাইজারি কমিটি তো তৈরি করবে যে আমরা ভাই এই প্রবলেম, আমরা এই প্রবলেমটাকে কী করে সলভ করব। আজকে যারা ডিসিশন নিচ্ছে, যারা বর্ধমানে ফুটবলে উন্নতি হচ্ছে না, তারাই বছর পর বছর ওই চেয়ারে বসে কাজ করে যাচ্ছে। এখন তো একটা কথা সবাই বলে যে যারা স্পষ্ট কথা বলে তাদের কোথাও স্থান নেই, তো সেই জন্য তো উন্নতি হবে না। আজকে স্পষ্ট কথা যে বলবে তাকে নিয়ে উন্নতি যদি চাই, ওই যে বললাম আপনি আন্তরিকতা থাকতে হবে তো, যে আমি এটা উন্নতি চাইছি, তো উন্নতি চাইছি মুখে বলে তো হবে না। আজকে বর্ধমানে যারা ভালো ভালো প্লেয়ার আছে, যারা কলকাতা মাঠে 5 বছর 10 বছর 12 বছর খেলেছে, বর্ধমানে অনেক প্লেয়ার আছে যারা ইন্ডিয়া খেলেছে, ন্যাশনাল খেলেছে, তাদের নিয়ে একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করুক। তারা কি অ্যাডভাইস দিচ্ছে দিক, যে সেক্রেটারি আছে, যে প্রেসিডেন্ট আছে, যে ফুটবল সেক্রেটারি থাকুক, অ্যাডভাইজারি কমিটির কাছ থেকে তারা নেবে, তারা তো নিচ্ছে না। আপনি যে বললেন প্রবলেম মাঠের, প্রবলেম থেকে আলোচনা করলেই সলভ বেরিয়ে আসবে। এখানে আন্ডার 15 করানো যায়, এখানে আন্ডার 17 করা যায়, এখানে 3টে ছেলে বাইরের ছেলে, 8টা ছেলে ঘরের ছেলে, এগুলো করা যায়। আপনি যখন নতুন অঙ্ক করতে শিখবেন প্রথম ঠোকর খাবেনই, আপনি নতুন যখন ইংরেজি শিখবেন তখন প্রথমে ধাক্কা খাবেন, যখন 2 বছর পরে শিখে যাবেন তখন দেখবেন ফ্লুয়েন্টলি চলছে। তো এরা তো ওই বদ্ধ জলাশয়ে বসে আছে, আর হচ্ছে না বলছে। আপনাকে একটা কথা বলি, কোর্ট বলেছে যে 70 বছরের ওপরে কেউ কোনো পোস্টে থাকতে পারবে না, কোনো সংস্থার, মানে খেলাধুলার। আমাদের এখানে আপনি খেয়াল করে দেখবেন সব বয়স্ক লোকেরা বসে আছে, তো সেই বয়স্ক লোকেদের কাছ থেকে একটা রিটায়ারমেন্ট তো আছে, নতুন কোনো লোক নেই, তো সে একই জিনিস, তো তাদের মাথা থেকে আর কিছু বেরোচ্ছে না। তাহলে একটা অ্যাডভার্টাইজারি কমিটি একটা তৈরি করুক, ভালো প্লেয়ারদের নিয়ে এসে, 2-1টা রেফারি আছে তাদেরকে নিয়ে এসে একটা 5 জনের অ্যাডভাইজারি কমিটি করুক, এই প্রবলেম সলভ হয়ে যাবে। বর্ধমানে ফুটবলে উন্নতি মাস্ট। এই কথা প্রসঙ্গে আপনি যখন বললেন রেফারির কথা, রেফারির ব্যাপারে একটা প্রশ্ন করিনি। বর্ধমানে খেলাধুলায় রেফারি, আপনি তো প্রত্যক্ষভাবে ফুটবল মাঠের সঙ্গে যুক্ত, রেফারির মান কীরকম? প্রত্যেকটা রেফারি গুণগত মান খুব ভালো, তারা পরিস্থিতির শিকার। বর্ধমানের ফুটবলে যারা চালাচ্ছে তারাই একটা করে ক্লাবের মাথা, তো তাদের দেখে রেফারিরা ভয় পেয়ে ভুল ডিসিশন দিচ্ছে। আচ্ছা, রেফারিদের যে এই রেফারিরা যখন বাইরে দেখছি, আমি বাইরে টুর্নামেন্টে অন্য জায়গাতে দেখছি, তো তারা দারুণ বাজাচ্ছে। না, আমি বলতে চাইছি যে রেফারিদের যে পারিশ্রমিক, সেটা কি তুলনায় কম? নিশ্চয়ই কম। ক টাকা পায় রেফারিং? আমি ঠিক জানি না ক টাকা পায়, কিন্তু আমি যেটুকুনি আইডিয়া আমার খুব কম। ওই যে বললাম আপনি অ্যাডভাইজারি কমিটি, আপনি একটা অর্থনৈতিক অ্যাডভাইজারি কমিটি, একটা স্পোর্টস কমিটি করলেই এগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। এই যে ISL এ যারা রেফারি হয় তারা তো অন্য জায়গা থেকে আসে, তারা ভালো অ্যালাউন্স পায়, পায়। তা আমাদের বর্ধমানে রেফারি করতে যাবে ISL এর বড় বড় মাঠে থেকে এই মাঠে আমার মনে হয় রেফারিং করাটা কঠিন। ওখানে দর্শকরা থাকে অনেক দূরে, দর্শকদের গালাগালি রেফারির কানে এসে পৌঁছয় না। না, ওদেরকে ব্যাপারটা হচ্ছে, দেখুন ওদের প্রায় এশিয়া ওয়ার্ল্ডের সবাই দেখছে, ওদেরটা টাফ, ওদের সব চাক্ষুষ দেখছে, এখানে কেউ দেখছে না। কিন্তু এটা যেমন দেখছে না, আমি এখানে একটা কথা বলি, বর্ধমানে একটা টুর্নামেন্ট হলো, নামি টুর্নামেন্ট হলো, মোহনবাগান, মোহামেডান, কালীঘাট এমএ, জামশেদপুর খেলে গেল, তো সেখানে কি করে অর্থ এলো? তাহলে ডিস্ট্রিক্ট স্পোর্টস কেন পাবে না? বর্ধমানের লোকই তো স্পন্সর করেছে না, ওটা তো একটা প্রাইভেট। ওই যে বললাম অর্থনৈতিক অ্যাডভাইজারি কমিটি তৈরি করতে হবে। এরা তো সেইগুলো তো করতে চাইছে না বলে ওগুলো হচ্ছে, করতে চাইলেই হয়ে যাবে। আজকে যদি একটা প্রাইভেট সংস্থা যদি এত বড় একটা কিছু করতে পারে, তাহলে ডিস্ট্রিক্ট কেন পারবে না? তো পারবে। জামশেদপুর থেকে টিম চলে এলো খেলতে, কলকাতা থেকে আজকে এশিয়ার 1 নম্বর রেফারি চলে এলো প্রাঞ্জল ব্যানার্জি, সে কি অর্থ ছাড়া এসছে? প্রাঞ্জল ব্যানার্জি। হ্যাঁ, তাহলে বর্ধমানের যে বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন ক্লাবগুলোর এক একটা, যারা সুপার ডিভিশনে বিভিন্ন ক্লাব ভালো রেজাল্ট করবার জন্য মাঠে নামে, তাদের তো বেশ টাকা খরচা হয়, আপনি তো জানেন। ওই যে বললেন পেশাদারি প্লেয়ার কজন রাখা যাবে,
ওই রকম আনতে গিয়ে, এবং বর্ধমানের প্লেয়ারদেরও টাকা দিতে হয় যারা খেলে, এবং টাকা তো দিতেই হবে, বিনা পয়সায় খেলবে কেন? আজ চোট হয়ে যেতে পারে, আহত হয়ে যেতে পারে, আর বাড়ির লোকই বা ছাড়বে কেন? তা এই যে এত টাকা খরচা করে এক একটা ক্লাব, সব ক্লাবের তো আয়ের সব্বার ব্যবস্থা নেই, তা এইভাবে খরচা করে এইভাবে আজ পেশাদারি তো বাড়বে বই কমবে না। এইভাবে কি আগামী দিনে টিম ধরে রাখা সম্ভব হবে ক্লাবগুলোর এত খরচা দিয়ে? যে কোনো ব্যবসা এখন হয়ে গেছে, ফুটবল একটা ব্যবসা, যেটা বর্ধমান বেরোতে পারেনি। আদার ডিস্ট্রিক্ট কিন্তু অনেকখানি বেরিয়ে চলে এসছে, বেশ কিছু। যে বর্ধমানের হয়ে গেছে কি, যখন আপনি যদি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন যতদিন না ওই যে বললাম অ্যাডভাইজারি কমিটি তৈরি করতে পারছে, ততদিন কিন্তু আস্তে আস্তে সবাই আমরা ডুবতে লেগেছি। যে ক্লাবগুলোর আস্তে আস্তে ওই জন্য অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, আজকে এই বছর ভালো করছে তো এই বছর ভালো করতে পারছে না। তো এইভাবেই চলবে যতদিন না ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ভালো একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করবে। তখনই এই যে 6টা 5টা, তারপরে অর্থ কোথা থেকে আসবে, রেফারি কোথা থেকে আসবে, রেফারির পয়সা কোথা থেকে আসবে, এটা নিয়ে কোনো রকমভাবেই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাথা ব্যথা নেই। তো চলছে। তো ক্লাবগুলো যার যখন ইন্টারেস্ট হচ্ছে, এই আমি এবছর ভালো টিম করব, সে তার পয়সা আছে, সে বছর করছে, সে বছর চ্যাম্পিয়ন হচ্ছে। তারপরে হয়তো দেখা যাচ্ছে সে বছর সে করলো না, আবার তারপরে বছর আরেকজন দেখলো হাতে পয়সা সে একটু টিম করছে, সে চ্যাম্পিয়ন হলো। এইভাবে তো কম্পিটিশন কোনোদিনও হবে না। আজকে আমাদের সুপার ডিভিশনে অন্তত কম করেও 15টা টিম আনতে হবে সুপার ডিভিশনে। এতগুলোকে টিমগুলোকে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন এইভাবে করে কোনো লাভ নেই। চ্যাম্পিয়ন হতে গেলে যে টাকা খরচা, বা মানে চ্যাম্পিয়নের দৌড়ে থাকার জন্য যে খরচা, সেই খরচা করবার মতো তো সঙ্গতি সবার নেই। ওই তো 6টার জায়গা, 6টা বাইরের প্লেয়ারের জায়গায় ওটা 3টে করে দিক, তাহলেই দেখবেন অর্থনৈতিক অবস্থাটা অনেকটা স্টেবল হয়ে গেল। আপনি প্রথম 2 বছর একটু ধাক্কা খাবেন লোকাল প্লেয়ার জোগাড় করতে, তারপর দেখবেন অর্থ খরচটা কমে গেল, তখন ক্লাবগুলো দেখবেন স্টেবল হয়ে গেল, এবং আমাদের নিজেদের প্লেয়ারও তৈরি হলো। সেই নিজেদের প্লেয়ার তৈরি হলে ডিস্ট্রিক্টের রেজাল্ট নেই, সিনিয়র ডিস্ট্রিক্ট কোনো ডিস্ট্রিক্ট 17 কোনো রেজাল্ট নেই, সেই রেজাল্টগুলো আসতে থাকবে, তখনই কিন্তু চাঙ্গা হবে বর্তমানে ফুটবল। নিজেদের প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে আমরা জানতাম, আমরা দেখেছি আগেকার দিনে। আজকে আপনি একটা জিনিস দেখুন, মোহনবাগান রিজার্ভ টিম তৈরি করেছে, সেখান থেকে প্লেয়ার নিয়ে গিয়ে সুপার কাপে, আজকে পরের ম্যাচে কী হবে সে ছেড়ে দিন, ওরা তো কেরলকে হারালো। তো নিজেদের প্লেয়ার তৈরি করতে হবে, যেটা পশ্চিম বর্ধমান করে ফেললো এবছর, যে পূর্ব বর্ধমান সেই জায়গাতে পড়ে রয়েছে। আপনি বলছেন ক্লাবে ভালো সুপার ডিভিশনে খেলতে গেলে যদি 9টা প্লেয়ার বা 8টা প্লেয়ার যদি স্থানীয় হতে হয়, সেইভাবে কি ভালো প্লেয়ারের সাপ্লাই লাইন স্থানীয় স্তরে আগের মতো আছে? অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে। আগে যেটা স্কুল থেকে খেলার উঠতো, আমরা ছোটোবেলায় দেখেছি স্কুলে ফুটবল খেলাটা একটা বিরাট চল ছিল। স্কুলে মাস্টারমশাইরা ফুটবল খেলা ভালোবাসতো, মাস্টাররা বেছে বেছে টিম করতো, এবং স্কুল থেকে তাদের ফুটবল খেলার প্রতি আগ্রহটা তৈরি হতো। স্কুলে কি আগের মতো ফুটবল খেলার সেই আমি আপনাকে একটা কথা প্রথমেই বলেছি যে অ্যাডভাইজারি কমিটি, আজকে প্রধানমন্ত্রী দপ্তর তার অ্যাডভাইজারি কমিটি, প্রতিরক্ষা দপ্তর তার অ্যাডভাইজারি কমিটি, ইউনিভার্সিটি তার অ্যাডভাইজারি কমিটি, সবারই অ্যাডভাইজারি কমিটিটাই মেন, তারপরে আসছে অর্থনৈতিক। এই দুটো কমিটি যদি ঠিক মতন করা যায় তাহলে, এবং সদিচ্ছা সহ, তাহলেই কিন্তু বর্ধমান ফুটবল এগোবে। স্কুল লেভেলে বর্ধমানে প্রচুর প্লেয়ার আছে, প্রচুর। গ্রামগঞ্জের সাইডে এত প্লেয়ার আছে যে তারা এখানে খেলতে আসবেটা কি করে? সে তো 6টা প্লেয়ার বাইরে, সে কী করবে? আজকে ফার্স্ট ডিভিশন থেকে 5টা প্লেয়ার, নামি প্লেয়ারকে নিতে হবে, আর এই নামি ক্লাবগুলো নেবে প্রত্যেকটা করে, তো সেই ছেলেগুলি সুপার ডিভিশন খেলবে, সেই ছেলেগুলি ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করবে। আজকে আপনি সেকেন্ড ডিভিশনের টিম আছে, ফার্স্ট ডিভিশন টিম আছে, থার্ড ডিভিশন, তাহলে এই প্লেয়ারগুলোই তো সুপার ডিভিশনে সই করবে। আপনার যখন রিকোয়ারমেন্ট আসবে তখনই ওখান থেকে নিয়ে আসবে, নিয়ে আসলেই তো খেলবে, খেললেই হয়ে গেল। আজকে তো আপনি দিব্যেন্দু বিশ্বাস, মোহনবাগান ওকে সুযোগ দিয়েছে বলে তো আজকে দিব্যেন্দু বিশ্বাস হলো, সুযোগ পেয়েছে বলে, তাই সেরকম সুযোগ পেলেই হবে। সুযোগ তো তৈরি করে দিচ্ছে না। মেইন জিনিস হচ্ছে আগে অ্যাডভাইজারি কমিটি তৈরি করতে হবে, যেখানে বর্ধমানের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে কোনো একটা অ্যাডভাইজারি কমিটি যারা বড় বড় জায়গায় খেলেছে তাদেরকে ওখানে কোনো রকমভাবেই ডাকা হয় না। তো কী করবে? বাঙালি ছেলেদের মধ্যে ফুটবল খেলার ঝোঁক কি কমেছে? এটা কি আপনার মনে হয়? দেখুন, এখন যা অর্থনৈতিক অবস্থা, ফুটবলে কেন ছেলে কমেছে, এইটা তো আমাদের নিজেদের দিক নির্দেশের ভুল হচ্ছে। আমরা তো তাদের সুযোগ দিতে পারছি না খেলাতে। আজকে আমাদের একটা জিনিস চিন্তা করুন, আইএফএ তোতে আগে কি হতো, আগে বাইরে ছেলে কটা আসতো?
ওখানেও তাই। এখনও এই বছরে চলছে, ক্রীড়ামন্ত্রী বলেছে যে 11টাই বাংলা ছেলে খেলতে হবে প্রত্যেকটা টিমে। সেটা আইএফএ পারছে না। আইএফএ এখন একটা প্রস্তাব দিয়েছে 7টা বাংলার ছেলে 4টে বাইরের ছেলে। এখন এটা পাস হবে কিনা ঠিক নেই। ক্রীড়ামন্ত্রী যেটা বলেছে সেটা ঠিক, যখনই এরকম সুযোগ দেবে তখনই সবাই আসবে। যেরকম যেখানে যে কর্মক্ষেত্রে যেখানে সুযোগ বেশি সেখানেই তো ছেলেরা যাবে। আমরা তো নিজেরাই বন্ধ করে দিচ্ছি যে খেলার সুযোগটা কম, খেলার সুযোগ দিতে হবে। আপনি যেখানে প্র্যাকটিস করান লোকর মাঠে, সেখানে আগে ছেলেদের মধ্যে যে উৎসাহ ছিল, যত সংখ্যক ছেলে ছিল তারা যতটা সময় দিত, এখনকার ছেলেদের মধ্যে সেই উৎসাহ, সেই সময় দেওয়া ততটা অধ্যাবসায় কি দেখতে পান? প্লেয়াররা সব একরকম ঠিকই আছে, যারা ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে সমাজের, তাদের ভুল হচ্ছে। একটা বাড়িতে বাচ্চা তখনই ঠিক জায়গায় যাবে যখন বাবা মা ঠিক ডিসিশন নেবে। এখন বাচ্চাটার দোষ, বাবা মা যদি বাচ্চাটার দোষ দেয় যে বাচ্চাটা পড়াশোনা করছে না কি বাচ্চাটা, সেইটা কিন্তু বাবা মা কিন্তু নিজেদের দোষটাকে ঢাকছে। এখানেও তাই, সমাজের যারা ডিসিশন নেবে, যারা স্পোর্টসের ডিসিশন নেবে, যাদের ক্ষমতা আছে ডিসিশন নেওয়ার, তাদের ভুল হচ্ছে, বাচ্চাদের কোনো দোষ নেই। বাচ্চারা কি করে এগোবে? বাচ্চা তো খেলার সুযোগ দিতে হবে, সুযোগ তো বন্ধ। আপনার মাঠে যে প্লেয়াররা একসময় ছিল, আমি আজ থেকে 5-6 বছর আগেও তখন আপনার টিম, একটা টিম সুপার ডিভিশনে খেলতো, এখন মনে হয় নেই, এখন ফার্স্ট ডিভিশন, এখন ফার্স্ট ডিভিশনে গেছে, তখন সুপার ডিভিশনে খেলতো। সেখানে আপনার টিমের সঙ্গে যারা চ্যাম্পিয়নের দৌড়ে থাকতো তারা কিন্তু সবসময় ভাবতো আপনার টিমের কাছে হয়তো আটকে যাবে, এবং দর্শকরাও আপনাদের টিমের সঙ্গে আরুসির খেলা, আপনার টিমের সঙ্গে কল্যাণসির সঙ্গে খেলা, আপনাদের টিমের সঙ্গে শিবাজির সঙ্গে খেলা তারা দেখতে যেত যে এইখানে কিন্তু তারা আটকে যাবে। আপনার মাঠে প্লেয়ার ছিল, আপনি তাদেরকে তৈরি করতে পেরেছিলেন, তাদের নিয়ে সেই জায়গায় আপনার টিমকে নিয়ে যেতে পেরেছিলেন। এখন সেটা হচ্ছে না কেন? আমি সেই সময় একরকম চিন্তা করেছিলাম, আমি এখন চিন্তাটাকে চেঞ্জ করেছি বলতে আমি বুঝতে পেরেছি যে বর্ধমান সুপার ডিভিশন খেলে কিন্তু আমার প্লেয়ারের কোনো ইমপ্রুভমেন্ট হবে না। কেন? প্লেয়ার ভাত পাবে কোথা থেকে? চাকরি করবে তো চাকরি করতে গেলে কলকাতা খেলতে হবে। তা আমি যদি সুপার ডিভিশনে টিম করি, আবার যদি বলি তোরা কলকাতাতেও ভালো জায়গায় খেল, তো দুটো লোড একটা প্লেয়ার নিতে পারবে না। ওই জন্য আমি কি করেছি, আমি সুপার ডিভিশনে আমি উঠবো না, আমি ফার্স্ট ডিভিশনে লোড কম দেবো, কলকাতায় বেশি খেলাবো। আমার প্লেয়ার প্রচুর কলকাতায় খেলছে এবং তাদের ভাত রুজি তাতে এগিয়ে যাবে, কিন্তু বর্ধমান সুপার ডিভিশন খেলে কিন্তু আমি ভাত রুটি করতে পারবো না, বুঝতে পেরেছেন? ওই জন্য আমি সুপার ডিভিশনের টিম এখন তুলবো না। সুপার ডিভিশনে ভালো রেজাল্ট না করলে আপনার কোচিং ক্যাম্পের প্রতি তো ছেলেদের আকৃষ্ট হবে না। আমার কোচিং ক্যাম্পে যারা ঢুকেছে তারা জানে দৃষ্টিভঙ্গি কোথায় আমি তাদেরকে বলে দিয়েছি, ভাই কলকাতায় খেলো, বর্ধমান খেলে তোমার কিন্তু পেট ভাত হবে না। আজকে বর্ধমান খেলে পেট ভাত হয়নি এরকম পেটে ভাত পড়েনি এরকম দেখুন আপনি প্রচুর প্লেয়ার আছে, তাদেরকেও ওই বর্ধমান খেল তারা কলকাতা খেলেনি বলে হয়নি। আমি একটাই উদাহরণ দিচ্ছি আপনাকে, যে ভটা, আমি ভালো নামটা আমার ঠিক মনে নেই, সুপার ক্লাস প্লেয়ার, কোনো খুঁত নেই, সেই ছেলেটা আজকে কী অবস্থা। সে যদি বর্ধমান ফুটবলে গুরুত্ব না দিয়ে কলকাতা ফুটবলকে গুরুত্ব দিত, তার আজকে কী অবস্থা হতো? তার আজকে অর্থনৈতিক অবস্থা খুব প্রচণ্ড ভালো হয়ে যেত। আজকে আমাদের ক্যাম্পে প্রচুর ছেলের অর্থনৈতিক অবস্থা ভালো, সেইটা যারা জানে খোঁজ রাখে তারা আসছে, প্রচুর ছেলে আসছে আমার কাছে। আমি তাদের বলে দিয়েছি আমি সুপার ডিভিশন খেলবো না, আমি ফার্স্ট ডিভিশন খেলবো, তোমাদের লোড দরকার নেই, তোমরা কলকাতায় খেলো। কেন? কলকাতায় প্র্যাকটিস করেছে, আমি সুপার ডিভিশন খেলাতে গেলে তাদের ইনজুরি বাড়বে, তো আমি কেন বর্ধমান সুপার ডিভিশন খেলাতে যাবো? বর্ধমান সুপার ডিভিশন খেলে তো আমার কোনো লাভ হবে না, প্লেয়াররা ভালো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে। ভারতের প্রতিনিধিত্ব কলকাতায় পাচ্ছে, কলকাতায় ভালো টিমে খেলছে, তো বর্ধমানে প্রতিদ্বন্দ্বিতার দরকার নেই। আজকে আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যে এই যে সুপার ডিভিশনে যে বড় বড় প্লেয়ারদের বড় বড় ক্লাবরা নিয়ে আসছে, তারা কি এখানে দিচ্ছে? তারা এখানে 10% 20% দেয় মাত্র কলকাতা থেকে নিয়ে এসে। তো সে তো প্রতিদ্বন্দ্বিতা কোথায় যাচ্ছে? সে প্রতিদ্বন্দ্বী করবে না এখানে, ওখানে করবে। তো ওখানে আমার ছেলেটা ওদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু কলকাতা মাঠে, তাহলে সে ইমপ্রুভ করছে। তো বর্ধমানে তো আমি তো প্রতিদ্বন্দ্বী পাচ্ছি না। এখন আপনার হাতে যে ছেলেমেয়েদের আছে তাদের মধ্যে প্রতিশ্রুতিমান প্লেয়ার কয়েকজনের নাম যদি বলতে হয়, কাদের নাম? না, আমার ক্যাম্পের সম্বন্ধে আমি কোনো প্রতিশ্রুতিমান বলবো না, কারণ যার নাম বলবো তা আবার হয়তো কার নাম বললাম না, তার হয়তো মন খারাপ হবে। আমার প্রচুর প্লেয়ার আছে এবং অন্য জায়গাতে বর্ধমানে অন্য ক্যাম্পেও প্রচুর ভালো প্লেয়ার আছে, আমি দেখি।
তার মানে বলতে চাইছেন আমি এই আন্ডার 15 একটা খেলা ফাইনাল হলো 27 তারিখে, আমি মাঠে গেছিলাম ফাইনালটা দেখতে। আমাদের বর্ধমানে একটা টিম হয়তো মোস্ট প্রবাবলি নীলপুরের দিকে, ভালো ভালো প্লেয়ার আছে, বলতে চাইছেন এবার ওই ভালো ভালো প্লেয়ারগুলোকে কিন্তু কলকাতামুখী করতে হবে। ভালো ভালো প্লেয়ার আছে বলতে বাঙালি মধ্যবিত্ত প্লেয়ার যেমন ছিল সুরজিৎ সেনগুপ্ত, সুধীর কর্মকার, গৌতম সরকার, দাস, বোস, ঘোষ, ব্যানার্জি, এই বাঙালি মধ্যবিত্ত ঘরের ছেলের সংখ্যা ফুটবলে, মানে প্রতিশ্রুতিমান ছেলের সংখ্যা কি ফুটবলে আগের থেকে কমেছে? কোনো কিচ্ছু কমেনি। আমি আপনাকে একটা কথা বলছি, বাঙালির ফুটবল প্রতিভা, বাঙালির ফুটবল বুদ্ধি সব জায়গাতে ঠিক আছে। আমাদের যারা দিক নির্দেশ করছি, যারা আইন তৈরি করছি ফুটবলের, যে এইগুলো তাদের ভুল হচ্ছে, সেই ভুলের জন্য কিন্তু আপনার এই হচ্ছে। আমি আপনাকে এখানে আউট অফ টার্ন একটা কথা বলি, বর্ধমান ইউনিভার্সিটি রেজাল্ট পাচ্ছে না, অনেক বছর রেজাল্ট পাচ্ছে না, তার কোচকে কোনো লাইসেন্স নেই। লাইসেন্সবিহীন কোচ এখনকার মডার্ন যুগে চলে বর্ধমান ইউনিভার্সিটির মতো জায়গায়, এবং তারা উইদাউট প্র্যাকটিসে অল ইন্ডিয়া খেলতে যাচ্ছে। না, তারা মোহনবাগান মাঠে আবাসিক ক্যাম্প হয়তো, হ্যাঁ না, ফাইনাল রাউন্ড যাওয়ার আগে কোনো ক্যাম্পই হয়নি। আপনি খোঁজ নিয়ে দেখুন, ফাইনাল রাউন্ড ওটা তো এমনি গ্রুপ লিগের খেলাতে হয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল বেসিসে হয়েছে, যেটা অল ইন্ডিয়া খেলতে গেছে তখন কোনো ক্যাম্পই হয়নি। ইস্টার্ন জোনের সময় হয়েছিল, হ্যাঁ বলছেন অল ইন্ডিয়ার ক্ষেত্রে হয়নি, হয়তো আপনি তো অল ইন্ডিয়া তো আরো টাফ। হ্যাঁ, আজকে এবার না হলে প্রতিবার কিন্তু ওদের একটা আবাসিক ক্যাম্প হয়, আবাসিক ক্যাম্পটা ইস্ট জোনের ক্ষেত্রে, কিন্তু অল ইন্ডিয়া খেলতে গেলে তো আরো টাফ, আরো বেশি প্র্যাকটিসটা দরকার ছিল। উল্টোটা করছে, তার মানেটা কি? তার মানে প্ল্যানিং নেই। ওই যে বললাম আপনাকে, যারা প্ল্যান তৈরি করবে, যারা ইমপ্লিমেন্ট করবে, তাদের ভুল। আজকে ইউনিভার্সিটি খেলতে গেলে মিনিমাম বি লাইসেন্স দরকার। আজকে হচ্ছে অন্য ইউনিভার্সিটিগুলো দেখুন বি লাইসেন্স সব কোচ নিয়ে যাচ্ছে, সবাই কলকাতা থেকে নিচ্ছে, ধার করে নিচ্ছে। বর্ধমানে উইদাউট লাইসেন্স কোচ, এবং আমি এমন যারা গাইড করছে, যারা সিলেকশন করছে, তারাও কলকাতা মাঠে খেলেনি, তারা সিলেকশন করে টিম তৈরি করছে, রেজাল্ট ওই বর্ধমানে ছিল ওরকম হবে। আপনার কাছ থেকে বেশ কিছু কথা শুনলাম। এবার আগামী বছরে যে আমাদের বর্ধমানের ফুটবল লিগ তৈরি হবে, সেখানে আপনি মানে কি ফরমেশনে খেলা হোক, মানে কটা বাইরে মানে বর্ধমান জেলার বাইরে, আর কটা বর্ধমানের, কি চাইছেন আপনি? মানে আমি বর্ধমানে কি করলে উন্নতি হয় বলছি। আমি এই মুহূর্তে চাইছি যে 2025-এ তো ওদের তো রুল হয়ে গেছে, 2026-এ 3টে বাইরে ডিস্ট্রিক্টের ছেলে, 8টা ঘরের ছেলে, তারপরের বছর 2টো, তারপরের বছর 9টা। এইটা ফিক্সড। বাইরের মাত্র 2টি ছেলে, ঘরের 9টা। এটাকে 2 বছরের মধ্যে আনতে হবে। ঠিক তার পরের বছর থেকে দেখবেন প্রচুর ছেলে আসবে। আজকে বর্ধমান ইউনিভার্সিটি আর বর্ধমান ডিস্ট্রিক্ট যদি রেজাল্ট না করে, তাহলে বর্ধমানের ফুটবলের উন্নতি হবে না। আচ্ছা, বর্ধমানের ফুটবল লিগ কি দেরি করে একটু শুরু হচ্ছে বলে আপনার মনে হয়? এটা তো অর্গানাইজারদের, না একটু আগে শুরু করলে কি ভালো হয়? দেখুন, এখন সারা বছরই খেলা, ঠিক আছে? আজকে তারা যদি ঠিকমতো প্ল্যান তৈরি করতে পারে তাহলে হবে। আজকে যার ক্ষমতা, তার চিন্তা শক্তি, তার বুদ্ধি, এগুলো তো ইমপ্লিমেন্ট করতে হবে। আজকে আগে বর্ধমান ইউনিভার্সিটি খেলে গেলে কলকাতা মাঠে রেসপেক্ট দিত, এখন বর্ধমান ইউনিভার্সিটি খেলে কেউ গেলে ঠিক মতন রেসপেক্ট নেই, রেজাল্ট নেই। বর্ধমান ইউনিভার্সিটি রেজাল্ট না দিলে সেই প্লেয়ারকে কেন গুরুত্ব দেবে? আমার কাছেই চেয়েছে, এই বর্ধমান ইউনিভার্সিটি এত সুন্দর রেজাল্ট করে, ভাই প্লেয়ার দাও, এখন কিন্তু বলে না। বর্ধমান ইউনিভার্সিটি রেজাল্ট নেই তো। আচ্ছা, আপনি ছেলেদের তো কোচিং ক্যাম্প অনেক দিন ধরে করছেন, এবার কিন্তু অল ইন্ডিয়া প্রতিযোগিতায় আই লিগ মেয়েদের ইস্টবেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের অল ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয়বারের প্রতিযোগিতায়, এবং ইস্টবেঙ্গল ক্লাবের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে এবং খুব ভালো রেজাল্ট করেছে। আমি 2-1টা খেলা দেখেছি আর কি, তাদের পাসিং কয়েকটা মেয়ের খুবই সুন্দর। তা আপনি কি আগামী দিনে মেয়েদের কোচিং নিয়ে কিছু ভাবছেন? আমি মেয়েদের কোচিংয়ে যাব না। আজকে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে তো মেয়েদের, এটা নিয়ে সবাই বলছে। যখন দেখবেন এরা
বিদেশি টিমের সাথে ইন্ডিয়ার খেলা হবে, সেখানে কিন্তু কোনো রেজাল্ট নেই, ওই ছেলেদের মতনই একই অবস্থা। তার কারণ হচ্ছে প্ল্যানিং, হেলথ আর ইমপ্লিমেন্ট। অর্থ তো আনতে হবে, অর্থ এনে তাদেরকে তো প্রোডাকশন দিতে হবে, তাদেরকে সব কিছু ঠিক মতন করতে হবে। আজকে একটা চ্যাম্পিয়ন হলে কি হচ্ছে, আমাদের ব্যর্থতাটাকে ঢাকার জন্য সেটাকে আমরা বেশি করে দেখাচ্ছি। একটা জায়গায় যদি কোনো সামান্য একটা, আপনি ধরুন আপনি 10টা ফুলের টব রেখেছেন, একটা ফুল ফুটেছে বলে সেটাকে নিয়ে লড়াই করছে, আর 9টায় মরে গেছে, তা সেটা কী করে হবে? 10টার মধ্যে অন্তত 6টা তো রেজাল্ট দিতে হবে, তবে তো বুঝতে হবে হ্যাঁ সাকসেসের দিকে আমরা এগোচ্ছি। যাই হোক, আমরা ফুটবল নিয়ে বেশ কিছু সংক্ষেপে আলোচনা করলাম। আমাদের দর্শকদের হয়তো এটা ভালো লাগবে। গৌতমবাবু বেশ সোজাসাপটা কথা বলেছেন কিছু ক্ষেত্রে, ওগুলো ওনার ব্যক্তিগত মত, ওনার ব্যক্তিগত মত শুনলাম। উনি যে আমাদের স্টুডিওতে এসছেন এবং এরকম আমাদের সঙ্গে ফুটবল নিয়ে আলোচনা করলেন, তার জন্য মুক্তার পক্ষ থেকে গৌতম সরকারকে ধন্যবাদ।